ব্যথাযুক্ত ক্লান্ত শরীরটা ফ্লোরে পড়ে আছে বেলির। আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে। তবে আজকের মারের পরিমাণটা বেশিই ছিল। আজ বেলির অপরাধ ছিল সে রুবির বেডটি দিতে দেরি করে ফেলেছে। রুবি বেলির সতীন, বেলির স্বামী ইরফানের দ্বিতীয় পক্ষ। সে বড়লোক ঘরের মেয়ে রুবি, ভালোবেসে বিয়ে করেছে ইরফানকে। এটা জানা সত্ত্বেও যে ইরফান বিবাহিত। রুবি এমন একজন নারী যে কিনা কোনো পয়েন্ট বাদ রাখে না, যেই পয়েন্ট অনুযায়ী ইরফান বেলিকে মারতে পারে। প্রতি পদে পদে নানান রকম মিথ্যে কথা বলে বলে বেলিকে মার খাওয়ায় রুবি। বেলি সবটাই মুখ বুজে মেনে নেয়। বেলির প্রতিবাদ করার মতন সেই শক্তি আর সাহস নেই। রুমের ফ্লোরে বসে থেকে ব্যথায় ছটফট করে থাকা বেলিকে দেখার মতো কেউ নেই এই বাড়িতে। তবে কাজের মেয়ে মিনু একবার এসে ধরে ওঠায় যখন ইরফান বেলিকে এইভাবে মেরে রেখে যায়। আজকেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ইরফান রুবিকে নিয়ে চলে যাওয়ার পর মিনু দৌড়ে গিয়ে এসে রুমে ঢোকে। গায়ের ওড়নাটা সাইডে পড়ে আছে। হলুদ সুতির জামার উপরে রক্তের হালকা ছোপ ছোপ দাগ হয়ে গেছে। পুরো শরীর ধরে কুঁচকে শুয়ে থাকা বেলিকে দেখে মিনুর চোখেও পানি চলে আসে। এদিক সেদিক তাকিয়ে মিনু বেলিকে তুলে খাটে নিয়ে বসায়। বেলির ফর্সা গালগুলোতে ইরফানের হাতের 5 আঙুলের ছাপ পড়ে আছে। নাক মুখ দিয়ে লালা চলে আসছে। পুরো মুখটা ফুলে আছে তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এইভাবে বউ পিটায় না, তার উপর যদি হয় উচ্চশিক্ষিত। মিনু বেলির চোখ মুখ মুছে দেয়। ভাবি জামাটা খুলেন, রক্তগুলি মুইসা দিয়া সাবলন লাগাই দিমু। লাগবে না মিনু, চলো রান্নাঘরে যাই, ওনারা এসে খাবেন তো। আপনার কি মাথায় সমস্যা? এই শরীর নিয়ে রান্না করে যাইবেন, আর তার আজকে বাইরে খাইব। এত অস্থির হইেন না। আপনি জামা খুলেন, আমি গরম পানি নিয়ে আহি। মিনু গরম পানি আনতে গেলে বেলি টুকরে কেঁদে দেয়। কি বেলি, কি হয়ে গেল? বাবা ভালোবেসে বেলি ফুল রাখত, আর আজ সেই বাবার আদরের মেয়েটা স্বামীর ঘরে এসে সতীন নিয়ে সংসার করে আর প্রতিদিন নির্মমতা সহ্য করে। বেলির মুখ দিয়ে তখন একটা কথাই বেরিয়ে আসে, বাবা আমাকেও নিয়ে যাইতো তোমার সাথে। এরই মাঝে মিনু গরম পানি নিয়ে চলে আসে। দেখে বেলি সেইভাবেই বসে আছে। মিনু কাছে গিয়ে বসে। ভাবি, ও ভাবি, কি ভাবে? দেখি জামাটা খোলেন। মিনুর কথায় জামাটা খোলে বেলি। বুকের উপরে জামাটা দিয়ে ঢেকে রাখে সে। মিনু পিছনে গিয়ে ব্রায়ের হুক খুলে দেয়। হুক খুলতে গিয়ে আটকে ওঠে সে। এইভাবে বুঝি কেউ কাউকে মারে? আজকে মারছে বেল্ট দিয়ে। মিনু ক্ষত স্থানে হাত দিতেই বেলি নড়ে ওঠে। মিনু বুঝে যায় যে তার ভাবির ব্যথা করছে। গরম পানি দিয়ে হালকা চেপে চেপে পুরো ক্ষতস্থান থেকে রক্ত সরিয়ে দেয়। তারপর অয়েন্টমেন্ট লাগিয়ে দেয় সে। মিনু ফ্যানটা চালাও, পুরো পিঠটা জ্বলে আমার। ফাটা জায়গা তো, তাই জ্বলে। ভাবি আপনি জামা পরেন না। ভাবি একটু শুয়ে থাকেন, আজকে রান্না আমি করে নিব। না মিনু, জানতে পারলে আবার মারবে আমায়। আহারে ভাবি, কি করব বলো? মারধর যাই করে খেতে তো দেয়, এটাই তো অনেক। কোন দিন দেখমো মইরা রয়েছেন। আচ্ছা বাদ দাও, এদিকে এসো। আমার ব্রায়ের হুকটা লাগাও না, হাতে অনেক ব্যথা, পিছন অবধি যাচ্ছে না। আচ্ছা। অনেক কষ্টে জামা পরে রান্নাঘরে যায় বেলি। দিনে না খাক, তার বর আর তার বরের বউ রাতে এসে তো খাবে, সেই ভেবেই রান্না করা। পুঁটি মাছের ঝোল, কাঁকরোল ভাজি আর ভাত করেছে তার আর মিনুর জন্য। ইরফান আর রুবির জন্য বাসমতি চালের ভাত আর চিকেন করে রেখেছে। রান্না শেষ করে উঠতে উঠতে আজান পড়ে যায়। মিনুকে বলে সে রুমে যায়। গোসল করে নামাজ পড়ে নেবে বেলি। বেলি ইসলাম সাইডটা বেশি মানে। যত যাই হোক না কেন নামাজ, কোরআন শরীফ পড়বে সে। রুমে এসে গোসল করে নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যায় বেলি। ওদিকে মিনু সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে ফেলে।
12 রাকাত নামাজ শেষ করে জায়নামাজ বসে দোয়া দরুদ পাঠ করে বেলি। তারই মাঝে মনে পড়ে যায় 1 বছর আগেকার কথাগুলো। কত সুন্দর ছিল একটা পরিবার বেলির, বাবা মা আর সে। অভাবে থাকলেও দিন চলত বেশ। কামরাঙ্গীচর এলাকায় সুখে শান্তিতে বড্ডই ভালো ছিল মেয়েটা। বেলির বাবা জব্বার মিয়া ছিলেন কাঠমিস্ত্রি, আর বেলির মা রাবেয়া বেগম রান্নার কাজ করতেন। রান্নার কাজ বলতে ব্যাচেলার্স মেয়ে ছেলেদের মেসগুলোতে রান্না করে দিতেন। বেলি ছিল জব্বার আর রাবেয়ার একমাত্র সন্তান। টানাটানির সংসারে বেলিকে ইন্টার অবধি পড়াতে পেরেছিলেন তারা। তার মাঝে আবার ইন্টার পরীক্ষাটাও দিতে পারেনি টাকার অভাবে। তারপর আর পড়াশোনা করেনি বেলি। সারা দিন পর জব্বার ঘরে ফিরে মেয়ের হাসি মাখা মুখটা দেখলেই খুশি হয়ে যেতেন। নাম রেখেছিল ভালোবেসে বেলি, আর আদর করে ডাকতেন বেলি ফুল বলে। বাড়ির উঠোনে এসেই ডাক দিতেন বেলি ফুল বলে। আর বাবার কথার আওয়াজ পেলে বেলিও দৌড়ে চলে আসতো বাবার কাছে। বাপ মেয়ের আহ্লাদিপনা দেখে মা রাবেয়া বেগমও খুশি হতেন। একদিন দুপুরের খাবার দিতে বেলি তার বাবা দোকানে যায়, আর সেখানেই রহমান আলী বেলিকে দেখে। রহমান আলী অনেক ভালো মানুষ ছিলেন। সেই এলাকায় তার বহুল পরিচিতি। বেলিকে দেখে মনে ধরেছিল তার, এমন 6 ছোট্ট মেয়েই তো তার ছেলের সাথে যায়। তাই তিনি জব্বারকে ডেকে নিয়ে সব বিস্তারিত কথা বলে পাকা করে নেন। সেদিন রাবেয়া মানে বেলির মাও অনেক খুশি হয়েছিলেন। গরিবের মেয়ে যদি তার মাহারা ছেলের জীবনে আসে তাহলে তার ছেলের ভালোই হবে, এটা ভেবেই ভদ্রলোক বিয়ে ঠিক করেন। কিন্তু প্রকৃতির বর্বরতার কাছে হার মানতে হয় কিছু কিছু স্বপ্নকে। বিয়ে ঠিক হওয়ার পর একদিন বিকেলে কাজ থেকে আসার সময় ট্রাকের নিচে চাপা পড়েন জব্বার। সেখানেই তার মৃত্যু ঘটে। শোকার্ত বেলি আর রাবেয়া বেগম পাথর হয়ে যায়। অন্যদিকে রহমান আলীর এক কথায় তার নড়চড় হবে না। বিয়ে এই মেয়ের সাথেই দেবেন তিনি, তার ছেলের। জব্বারের মৃত্যুর পর রহমান আলী বেলির মাকে ভরসা দেন আর ছেলেকে খবর দিয়ে গ্রামে আনান। ছেলে যখন শোনে তার বিয়ে একটা অজপাড়া গায়ের মেয়ের সঙ্গে, তখন ছেলে সরাসরি না করে দেয়। কিন্তু রহমান আলীও কম জেদি না, তিনিও জোর করেই যাচ্ছেন। দেখুন বাবা, আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি না। বেলি অনেক ভালো মেয়ে। সে ভালো নাকি খারাপ আমি জানতেও চাই না। আর তাছাড়া আমি গ্রাজুয়েট ছেলে, ভালো চাকরিও করছে, আমারও পছন্দ থাকতে পারে। তোমার পছন্দ যে আমার পছন্দ হবে তেমনটাও কথা না। তাহলে আপনার পছন্দ কি করে আমার পছন্দ বাবা? বোঝার চেষ্টা করেন, আমি পারবো না বিয়ে করতে। দেখো, ওর বাবা মারা যাওয়ার আগে আমি কথা দিয়ে রাখছি, এখন ওর বাবা নেই আর আমি কথার বরখেলাপ করতে পারবো না। বাবা, বিয়ে যদি হয়েও যায় ওই মেয়ে শান্তি পাবে না। পড়াশোনা শিখে ভালো চাকরি করে কি এতই লায়ক হয়ে গেছো নাকি? মা মোরা ছেলেকে মানুষ করতে কি আমার কষ্ট হয়নি? দেখুন বাবা, আমি আর তর্ক করতে চাই না। বিয়ে এই মেয়েকেই করতে হবে, এটা মনে রেখো। রহমান আলী একরকম জোর করেই ছেলের সাথে বেলির বিয়ের সব আয়োজন করেন, আর ছেলেও ক্ষোভে ক্ষুব্ধ হয়ে বিড়ির পিড়িতে বসেছিল। শুক্রবার জুমার নামাজের পর বিয়ের কার্যক্রম শুরু হয়। বিয়ের সব খরচ রহমান আলী নিজে করেন। বাঁশের বেড়ার একপাশে একটা ব্যানার টাঙানো হয়, যাতে লেখা ছিল, আজ বেলি ও ইরফানের শুভ বিবাহ। বেলির বাবা মারা যাওয়ায় 2 মাসের মাথাতেই ইরফানের সাথে বেলির বিয়ে হয়। বিয়ের পর রাতে যখন বেলিকে ইরফানের রুমে রাখা হয়েছিল, আজও মনে পড়লে 2 চোখ ভিজে যায় বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। ধ্যান ভেঙে দরজার দিকে তাকায় বেলি। মিনু দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিছু বলবা মিনু? 2:30 বাজে, নামাজ এখন হয় নাই আপনার? হ্যাঁ হয়েছে, তাহলে আহেন, বাদ বাড়ছি আমি। আসতেছি। মিনু মেয়েটা যথেষ্ট ভালো আর ভদ্র। রুবিকে সে একদম দেখতে পারে না, কারণ ইরফানের অবর্তমানে রুবি বেলির সাথে যা যা করে সব কিছু সাক্ষী এই মিনু। মিনু কয়েকবার বলতে চেয়েছিল, কিন্তু বেলির নিষেধে সে আর মুখ খোলেনি। নামাজের মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। পুরো শরীরটা ব্যথা হয়ে আছে তার। কয়টা ভাত খেয়ে নিয়ে নাপা ট্যাবলেট খেয়ে নেবে। আস্তে আস্তে হেঁটে ডাইনিং রুমে যায় বেলি।
আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসেই ভাত খায় বেলি আর মিনু। ইদানিং ভাত খেতে গেলে গলার মাঝখানটায় ভাত আটকে থাকে বেলির। ইরফান মারার সময় প্রায়ই গলায় চাপ দেয়, না হয় গায়ের ওড়না দিয়ে ফাঁস দেয়। গলার ব্যথায় ঠিকমতো খাবারও গিলতে পারে না বেলি। ভাত খেতে বসে গলার অসহ্য যন্ত্রণায় চোখের পানি ছেড়ে দেয় বেলি। বেলির কান্না দেখে মিনুরও খানা বন্ধ হয়ে যায়। আর কান্দেন না তো ভাবি, কতদিন কইলাম জানগা জানগা, শোনেন নাই আমার কথা। আবার আমারও কিছু কইতে দেন না বাইরে, তাহলে হুদাই কান্দেন কিনতে, কান্দেন না। মিনুর কথায় অশ্রু সজল চোখে তাকায় বেলি। রুমে শুয়ে শুয়ে আগের কথা ভাবছে বেলি। বাসর ঘরে সেদিন সে বসেছিল। ইরফান রুমে তো এসেছিল ঠিক, কিন্তু সেখানের ঘটনাগুলো ঘটেছিল উল্টো। ইরফান এসে সোজা শুয়ে পড়ে, বেলি তখনও বসা খাটে। এরই মাঝে একটা ফোন আসলো ইরফানের মোবাইলে। ফোনটা হাতে নিয়ে বাহিরে চলে যায় সে। আর তারপর যখন রুমে আসে তখন হয়তো ইরফানের মাঝে এক দানব ঢুকেছিল। ইরফান খাটের এপাশ ঘুরে হাত ধরে টেনে নিচে ফেলে দেয় বেলিকে। অকথ্য বিশ্রী ভাষায় কথাও বলে। আর তার শেষ কথাটা ছিল, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেসবি না। আর তারপরে তিনি ইরফান চলে যায়। মুখ বুজে সবটা সহ্য করে নেয় বেলি। বিয়ের ঠিক 1 মাস পর ইরফান আবার বাড়ি আসে, তাও রহমান আলীর কথায়। সেইবার রাতে বেলি ভুল করে ইরফানের গায়ে দুধ ঢেলে দেয়। আর তার শাস্তি বেশি কিছু ছিল না, শুধু পায়ের থেকে জুতো খুলে জুতা দিয়ে মেরেছিল নিজের সদ্য বিয়ে করা বউটাকে। সেইবার একদিন থেকেই আবার চলে যায় ইরফান। আর তারপর লাস্ট আসে রহমান আলীর শরীর খারাপ হওয়ার পর। সেইবার আসার পরই রহমান সাহেব ইরফানকে বাধ্য করে বেলিকে নিয়ে ঢাকায় থাকার। ইরফান শত না করার পরেও আর রহমান আলী কিছুই শোনেননি এবং শুনতে চাননি। জোর করেই বেলিকে ইরফানের সাথে ঢাকা পাঠিয়ে দেয়। আর যার ফলস্বরূপ আজ সে কুকুরের মতো মার খায় ইরফানের কাছে। এইসব ভাবতে ভাবতে ঘুম চলে আসে বেলির। শরীর ব্যথা থাকার কারণে ঘুম চলে আসছে চোখে। মিনু ফাঁক দিয়ে একবার দেখে গেছে বেলিকে। মিনু মেয়েটা ইদানিং একরকম আতঙ্কে থাকে। ইরফান যেইভাবে মারে বেলিকে, কোন দিন জানি দেখে একেবারেই মেরে ফেলে, এই ভয়ে থাকে সারাদিন। বিকেলের শেষ দিকে ঘুম ভেঙে যায় বেলির। অজু করে নামাজ পড়ে রান্নাঘরে যায় সে। সন্ধে তারা আসলেই কফি চাইবে, বলার সাথে সাথে হাজির না করলে আবার মারবে। তাই আগে ভাগে সব করে রাখবে বেলি। মাগরিবের নামাজের পর ইরফান আর রুবি বাসায় আসে। কলিং বেল বাজার সাথে সাথে মিনু গিয়ে দরজা খোলে। রুবি সোজা নিজের রুমে চলে যায়। ইরফান ড্রয়িং রুমে বসে, সোফায় বসে এসিটা ছেড়ে দেয় সে। এরই মাঝে বেলি কফি নিয়ে আসে। কফির মগটা ইরফানের হাতে তুলে দেয় বেলি। হাত বাড়িয়ে কফির মগটা নিতে গিয়ে বেলির হাতে নজরে পড়ে ইরফানের। বেল্টের বাড়ির দাগ এখনও লাল হয়ে আছে। এটা দেখার পর একবার বেলির মুখের দিকেও নজর দেয় ইরফান। মুখটা ফুলে একাকার হয়ে আছে। আজকে বোধহয় মারের পরিমাণটা বেশিই হয়ে গিয়েছিল। মুখে কিছুই বলেনি ইরফান। বেলি সেইখান থেকে চলে যেতে নিলে ইরফান ডাক দেয়। ইরফানের ডাকে কলিজায় কামড় পড়ে বেলির। বেলির ধারণা আবার হয়তো মারবে। সেই এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা। আবার ডাকে ইরফান, বেলি শোন তো, জি রুবিকে কফি দিয়ে আয়। জি আচ্ছা। বেলি রুবির সামনে দিয়ে গিয়ে দরজায় নক করে। এই কে? আপু আমি বেলি, কি চাই? কফি দিতে আসছিলাম। ভেতরে আয়। রুবিও কুকুর বেড়ালের মতন ব্যবহার করে বেলির সাথে। বয়সে এবং লেখাপড়ায় অনেক এগিয়ে আছে রুবি। ইংলিশের উপর অনার্স কমপ্লিট করা। দেখতে শুনতেও খারাপ না। বাপের ভালো টাকা পয়সা, যার কারণে মানুষকে মানুষ মনে করে না। আর বেলি তো তার 2 চোখের বিষ। শুধু ইরফান তাকে আগে বিয়ে করার জন্য সে প্রথম বউ, আর রুবি দ্বিতীয় বউ। যদিও কয়েক দফা বলা হয়েছিল বেলিকে ডিভোর্স দিতে, কিন্তু ইরফান চেয়েও দিতে পারেনি। কারণ গ্রামে তার বাবা রহমান আলী শুনলে তাকে হয়তো ত্যায্য পুত্র করে দেবে। এমনকি রহমান আলী এখনও জানে না যে ইরফান আরও একটি বিয়ে করেছে এখানে।
রুমের মধ্যে গিয়ে বেলি কফির মগটা টেবিলের উপর রেখে চলে আসতে নিলে রুবি বেলিকে আটকে ধরে। বেলির সামনে এসে বেলির বাম গালটা নিজের হাতে ধরে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বেলিকে বলে, লজ্জা থাকলে আর কখনো আমার বেডটি দিতে দেরি করবি না। আজকের মারের কথা মনে থাকলে মনে থাকবে? ঠিক সকাল 10টায় আমার বেডটি চাই আমার বিছানার পাশে। থাকবে। যা এখান থেকে। রুবি ধাক্কা দিয়ে বের করে দেয় বেলিকে। চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে ঢোকে বেলি। বেলিকে দেখে মিনু বুঝে যায় কিছু একটা হয়েছে। আবার কিছু কইছে ওই নবাবের বেডি? মিনু আসতে বলো বোন, শুনলে তোমায় বের করে দিবে। দেখবার কইরা আমার কি যায় আসে? আমার কি আপনার মতো কলজাটা ছোড়নি? তা কি কইছে সে? কিছুই বলে নাই। দেখি আমার দিকে তাকান তো। মিনু বেলির মুখটা ধরে তার দিকে ঘোরায়। বেলির মুখটা আসলেই অনেক মায়ায় ভরা। মিনু কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আবার বলে, বাইরে ভালোবাসেন? মিনুর কথায় চোখ বড় করে তাকায় বেলি। মিনু এইসব কি বলে? আসলে এতটাই যে বেলির মনের কথা। কিন্তু মিনু বুঝে ফেলল কিভাবে? মিনু কি সব বলো? আপনি ভালোবাসেন বাইরে, এই জন্যেই তার এমন ফিটা খান। ভাবি একটা কথা কই, বলো। আপনারা মাইরাই ফালাইবো ভাই। ভাবি এখনো সময় আছে, যান গা। কই যাব মিনু? যাওয়ার মতো কোনো জায়গা আছে? গ্রামে যাইতে পারবো না, সেদিকে তার বাবাই আছে। আর আমার মা, তার কাছে থাকলেও মানুষে আমায় অনেক বাজে বাজে কথা বলবে। শরীরটা তো আছে, তো আছে, কাম কইরা খাইবেন, তবু আর মাই খায়েন না। কিন্তু আমি তাকেও ছাড়তে পারবো না। কি তোর ব্যাককেল মাতারি, চান চান মরেন গিয়ে আমার কি? আপনারা মাইরা ফালাইয়া রাখা যাইব আর আমি গিয়ে মলম লাগামো। হাই রে ভালোবাসা রে, ফিসা মারি এমন ভালোবাসার খপালে। মিনু রেগে মেগে বক বক করতে করতে কাজে মন দেয়। বেলি রুমে যায়, দরজা এঁটে দিয়ে ওড়নায় মুখ চেপে কেঁদে দেয়। বেলি সত্যিই নিরুপায়। কি করবে সে? আবেগের কাছে সে বাঁধা। ভালোবাসে অনেক ইরফানকে, যদিও সে জানে ইরফান তাকে শুধুই তার বাসার বান্দি ভাবে। বউ সে কখনোই হতে পারবে না। তবুও কেন জানি বেলি ছাড়তে পারে না ইরফানকে। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে বেলি। রোজ সকাল 9টায় অফিসে যায় ইরফান। এই 7 মাসে ইরফান শুক্রবার ব্যতীত সপ্তাহে 6 দিনই একা নাস্তা করে, কারণ তার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে উঠে সকাল 10টায়। তার পক্ষে সকাল সকাল ওঠা ইম্পসিবল ব্যাপার, আর নাস্তা বানানো তো আরোই অসম্ভব ব্যাপার। এই 7 মাসে সে একবারও রান্নাঘরে ঢুকিয়েও দেখেনি রান্নাঘরের চেহারাটা কেমন। ইরফান একাই ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যায়। তার বাঁধা বান্দি বেলি তো আছেই, সেই সব করে দেয়। আজও ব্যতিক্রম কিছুই হয় নাই। বেলি সব সাজিয়ে রাখে। মিনু দুপুরের খাবারের ব্যবস্থা করছে রান্নাঘরে। ইরফান শার্টের হাতা ঠিক করে ব্লেজার হাতে নিয়ে নাস্তার টেবিলে বসে। ইরফান বলার আগেই তার সামনে সব হাজির করে রাখে। ইরফানের সকালবেলা দুধ চা না হলে চলেই না, আর বেলির চা প্লাস কফি দুইটাই ভালো বানায়। যদিও ইরফান কখনো প্রশংসা করেনি এইসবের, তবে সেও মানতে বাধ্য হয় যে হ্যাঁ, বেলি চাটা ভালোই বানায়। নাস্তা করতে করতে এক হাত দিয়ে কলারের নিচের বোতামটা খুলতে গিয়ে একদম পুরো ছিঁড়েই ফেলল ইরফান। ধুর, মেসেজটা কেমন লাগে এখন? তাড়াতাড়ি সময় দেরি হয়ে যায়। বেলি সাইডে দাঁড়িয়েছিল বিধায় দেখে সব, আর মিনু রান্নাঘর থেকে সবটাই খেয়াল করে। মুচকি হাসি দিয়ে ভেতরেই বকবক করে সে। একেবারে ভালো হয়েছে। হারামজাদা অসভ্যি বেড়া, বিয়ে একটা কইরে আবার আরেকটা করছে। বউডারে জানুয়ারের মতো ফিটায়। একেবারে ভালো হয়েছে। এ বেড়াই এক জানুয়ার, আর এটার ছোট বউটা আরো বদমাইশ। ইরফানের 14 গোষ্ঠীকে তুঙ্গে তুলে দেয় মিনু। যদিও আস্তে আস্তেই বলে নিজেই ক্ষোভ প্রকাশ করে মিনু, কারণ ইরফান বা রুবি কারো সামনেই এসব বলার ক্ষমতা তার নেই, তাই নিজে নিজেই বলে। এদিকে বেলি ফ্লোর থেকে বোতামটা কুড়িয়ে হাতে নেয়। ইরফান একা একাই বলতে থাকে, আজকে প্রেজেন্টেশন আর আজকে এমন হতে হলো। ধুর। বেলি ইরফানের বিরক্ত হওয়া দেখে নিজেই বলে ওঠে, আমি লাগিয়ে দিই। এখন আমার শার্ট খুলতে হবে। লাগাতে গেলে শার্টের স্ট্রিটাও নষ্ট হয়ে যাবে। আপনি নাস্তা খান, আমি সুই সুতা নিয়ে আসি। শার্ট খুলতে হবে না।
এমনিতেই লাগানো যাবে। ভেতর থেকে সবটাই শুনে নেয় মিনু। বেলির ওপর থেকে অতিরিক্ত মেজাজ খারাপ লাগছে তার। এ হের একেবারে আদর বাইয়া বাইয়া পড়ে, এখন হের পেয়ারের ছোট বউরে উড়াইয়া লাগাইতে পারে না। শয়তান, এবারে নামাজ কালাম তো ফরেই না, চিত্তায়া পইরা ঘুমায়। অসভ্য বেড়া কোনহানের। বোতামটা হাতে নিয়েই বেলি রুমে যায় ছুঁই সুতো আনতে। প্রায় 5 মিনিট হয়ে যায়, বেলির আসার খবরও নেই। ইরফানের নাস্তা খাওয়াও শেষ হয়ে যায়। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে যায় ইরফান। রুবি তখনও ঘুমাচ্ছে। রুবিকে ডাকতে থাকে সে। রুবি, এই রুবি, আর এই রুবি, শুনছো? কি হয়েছে, ডাকো কেন? শার্টের বোতামটা লাগিয়ে দাও না। শার্টের কি অভাব পড়েছে ঘরে? আরেকটা পরে যাও। কিসব বলো ঘুমের তালে? আজকে আমার প্রেজেন্টেশন, তাই তো এই শার্ট পরছি আমি। ঘুমাইতে দিবা একটু? আমি তোমার বোতাম লাগানোর জন্য ঘুম নষ্ট করব নাকি? যাও, সরা এখান থেকে, পারলে নিজে লাগিয়ে নাও। ধমক টমক দিয়ে আবার ঘুমিয়ে যায় রুবি। ইরফানের মেজাজ সেই লেভেলের চড়ে গেছে। ওর মন চাইছে রুবিকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। একবার জোরে ধমক দিয়েছিল বলে রুবির বাবা ইচ্ছা মতো ছেড়েছিল ইরফানকে। বড়লোকের মেয়ের এই একটা সুবিধা, বাপের অঢেল টাকা পয়সা থাকলে জামাইকেও পাত্তা দেয় না। এখানে রুবিও তেমনটাই। ইরফান নিজের রুম থেকে বেরিয়ে বেলির রুমে চলে যায়। গিয়ে দেখে বেলি তখনও ছুটছুতো গাচ্ছে। ইরফান রুমের ভেতরে যায়। তুই এখনো সুতা নিয়ে দাঁড়িয়ে আছিস? আসলে আমি ভুলেই গিয়েছিলাম এগুলো কোথায় রেখেছি। খুঁজতে খুঁজতে এই মাত্রই পাইলাম, এখনই সেলাই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে, এখনই লাগিয়ে দেব। এই বলে বেলি ইরফানের সামনে যায়। কাঁপা কাঁপা হাতে ইরফানের বুক অবধি ওঠায় নিজের হাত জোড়া। যথাস্থানে বোতামটা রেখেই ছুঁই সুতো গাঁথে বেলি। ইরফান খেয়াল করছে বেলির হাত প্রচণ্ড কাঁপছে। ইরফান একবার বেলির মুখের দিকেও তাকায়। বেলি সব সময় মাথায় ওড়না পরে থাকে। 2 প্যাঁচ দিয়ে চুলগুলো ঢেকে সে ওড়না পরে সব সময়। গালের দিকে নজর দিয়ে দেখে কালকের মারের দাগ গাঢ় হয়ে আছে। তুই এইভাবে যে কাঁপছিস, কখন না জেনে আমার বুকেই শুয়ে গেঁথে দেস। ভয় নাই, আমি কারো বুকে মনে আঘাত করি না। মুখে কিছু দিস না? এমন কাছে হয়ে আছে কেন? স্নো বা কিছু কি নেই? ইরফানের এমন কথায় বুকটা ফেটে যাচ্ছিল বেলির। কান্না পাচ্ছিল ভীষণ সেই মুহূর্তে, কিন্তু তবুও সে চুপ আছে। লাস্ট কবে স্নো মেখেছিল সেইটাও ভুলে গেছে সে। ইরফান সাইডে তাকিয়ে কোনো স্নোর বক্স খুঁজে পায়নি। অমনি তোতলাতে তোতলাতে বেলি কিছু বলে। একটা কথা বলতাম, বল। আমার 2টা জামা লাগতো। কেন, জামা নাই? বাড়ি থেকে যেগুলো আনছিলাম সেগুলোই তো এতদিন পরছি। জামাগুলো ছিঁড়ে গেছে আর কয়েকটা রং জ্বলে গেছে। আমাকে সুতির জামা কিনে দিলেই হবে। কেমন সুতি জামা পরবি? 60 টাকা গজের গজ কাপড়গুলো আছে না, গ্রামে পাওয়া যায় তো, ওই রকম এনে দিলেই হবে। আচ্ছা, দেখি পাই কিনা। বোতাম লাগিয়ে দেওয়ার পর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আবার রুমে ঢোকে সে। কয় গজ লাগে তোর? পিছনে ফিরে তাকায় বেলি। ইরফানকে আবার রুমে আসতে দেখে অবাক সে। তারপর ইরফানের ডাকে কথার উত্তর দেয়। জি, জামা, ওড়না, সালোয়ার সবগুলোতেই 2.5 গজ লাগে। আচ্ছা। বেরিয়ে যায় ইরফান। তারপর সোজা নিচে চলে যায় সে। বেলির রুমের জানলা দিয়ে নিচে সব কিছুই দেখা যায়। পর্দার আড়ালে ইরফানকে এক নজর দেখবে বলে নিচে তাকায় সে। ইরফান তখনও নিচে দাঁড়ানো ছিল। আজ ইরফানকে ভালোই দেখাচ্ছিল। সাদা ফরমালে অনেক সুন্দর লাগছিল তার বরটাকে। এরই মাঝে মিনু এসে পিছন থেকে বেলির গায়ে হাত রাখে। কিছু বলবা মিনু? আপনি মানুষ হইবেন কবে? মানে ফিটা খাইতে খাইতে কি লজ্জা শরমের মাথা খাইছেন আপনি? কি হয়েছে বলবা তো? কি দরকার ছিল ভাইয়ের জামার বোতাম লাগানোর? আমি তো দরকার দেখলাম না। আমি তো দেখছি। এখন হ্যাঁ ছোট বউ কই? যখন প্রয়োজন পড়ে তখন আপনার কাছে আহে। আর ছোট বউয়ের কান কর্তা হইন না আপনার এই গুম্মুর গুম্মুর লাগায়। বেটা বজ্জাত কোন হানকার। থাক না মিনু, মানুষটার আজ অফিসে কি যেন আছে, আর আমি মনের মধ্যে হিংসা রাখতে পারি না। বাদ দাও।
আমি যে কই আপনি ব্যাককেল মাতারি কথাটা আমি ভুল কই না, আপনি আসলেই ব্যাককেল মাতারি। তো জান এখন আপনার সতীনের বেঠি লইয়া নবাবজাদি বিছানায় লইয়া চাপান করব। মিনু কোন দিন জানি সব শুনে। শুনুক গা, তাতে আমার কি, আমি ডরাই না কাউরে। এই বলে মিনু রুম থেকে বের হয়ে যায়, আর বেলিও কফি নিয়ে রুবির রুমে যায়। দরজায় নক করার পর রুবি ভেতরে যেতে বলে। রুবি তখন বিছানায় বসেছিল। বেলিকে দেখে রুবি একটা হাসি দেয়। রুবির ভেজা চুলগুলো বেলির ভেতরটাকে ফালা ফালা করছিল। তাড়াতাড়ি কফির মগটা রেখে বেরিয়ে যেতে নিলে রুবি ডাক দিয়ে বসে। যাস কই তুই? আমি কি বলছি যেতে? কিছু লাগবে? নাকি আমার ভেজা চুল তোর সহ্য হয় না? কোনটা? হাতে কাজ তো, তাই আর কি। আফসোস লাগে তোর জন্য। তোর বর আমার বর, ফারাক হচ্ছে তোর বর আমাতে মত্ত, আর তোকে দেখতেই পারে না। প্রতি রাতে সে আমাতে লেপ্টে থাকে, আর প্রতি রাতে তুই একা ঘরে কাতরাস। আফসোস লাগে রে, বড় আফসোস লাগে তোর জন্য। আমি আসতেছি, কফিটা খেয়ে নিন। এই বলে বেলি রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে নিজের ঘরে এসে বিছানায় উপুর হয়ে পড়ে। বুকে হাত দিয়ে মুখে বালিশ চেপে চিৎকার করে কাঁদে বেলি। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে কেন এমন হলো? বাবা আমাকেও সাথে করে নিয়ে যাইতা, এতিম করে কেন গেলা বাবা? এখন আমি কার বুকে মাথা রাখবো বাবা? রাতে ইরফান বাসায় এসে দেখে রুবি বাসায় নেই। এমনিতেই অফিসে প্রেজেন্টেশনের চাপ ছিল, তার উপর বাসায় এসে দেখে বউ নাই। মেজাজ আরও গরম হয়ে গেছে। এক কাপ কফির জন্য বেলিকে প্রায় 5-10 বার ডেকেছে ইরফান। বেলিও সাড়া দেয়নি। মেজাজ আরও খারাপ হয়ে যায় ইরফানের। বাসায় পরা রাবারের স্লিপারটা হাতে নিয়ে বেলির রুমের দিকে যায় সে। আজকে বেলিকে জুতো পেটা করবে ইরফান। মিনু তখন ড্রয়িং রুমে বসে স্টার জলসায় কে আপন কে পর সিরিয়াল দেখছিল। মিনু আবার স্টার জলসা জি বাংলা বলতে অজ্ঞান। টিভিতে এইসব দেখে আর সিরিয়ালের ভিলেনদের ইচ্ছে মতো গালবন্ধ করে সে। ওদিকে স্যান্ডেলটা নিয়ে রুমের সামনে গিয়ে দেখে দরজাটা আটকানো, পুরোপুরি লক না, অথচ ইরফান বাইরে থেকেই বকাবকি করছে। নবাবজাদি দরজা দিয়ে আরাম করতেছে, আজকের আরাম ছোট পাবে, এত টাকার বড়ও সারা দেয়নি। ইরফান দরজাটা জোরে ধাক্কা মেলে খুলে দেয়। বেলি বলে রুমে ঢুকেই দেখে বেলি জায়নামাজে সিজদায় আছে। ওড়নাটা 2 প্যাঁচ দিয়ে পুরো হাত ঢেকে নামাজ পড়ছে বেলি। ইরফান পুরো থ হয়ে যায়। সে কাকে জুতো দিয়ে মারবে? ইরফান হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে, তার মানে এখন ঈশা নামাজের ওয়াক্ত। বুঝতে পারে যে বেলি নামাজে থাকার জন্য সাড়া দিতে পারেনি। জুতাটা আস্তে করে হাত থেকে নামিয়ে নেয় ইরফান। রুম থেকে বেরিয়ে ইরফান মিনুর কাছে যায়। মিনু তখন সিরিয়াল দেখছে আর একা একা বকবক করছে। কেমন অসভ্যি মাতারি, সবারে কেমনে কথা শোনায়। আহারে জবা মাইয়াডা, কামের মানুষ দেখে কি হয়েছে? হাই তো এখন এই বাড়ির বউ, এই বৌদি না ফৌদি, এই মাতারিটা আসলেই খারাপ। এরই মাঝে ইরফান ডেকে বসে মিনুকে। এই মিনু, যে কিছু কইবেন ভাই? 1 কাপ কফি করে দে তো। আর সারাদিন এগুলো কি দেখোস? কে আপন কে পর, মাতারিটা অনেক খারাপ ভাই, জবারে দেখতে পারে না। জবা সেমরিটা আর কফাল আমাকে বেলি বাবির মতো। এটা বলেই জিহ্বায় কামড় দেয় মিনু। টিভি অফ করে দিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান আটকায় তাকে। রুবি কখন বের হয়েছে বাসা থেকে? ছোট ভাবি বিকেলে বাইরে হয়েছে। ও, বেলি বাবি কই ভাই? ঘরে তুই থাকোস, তুই জানোস না? সারাক্ষণ টিভির সিরিয়াল নিয়ে থাকলে জানবে কিভাবে? বেলি নামাজ পড়ে। আচ্ছা, আমি বানায় দিতেছি। মিনু যেতেই নেয় অমনি ইরফানের হাতের জুতাটা দেখে ফেলে। মিনুও সব বুঝে যায়। জুতাটা কি কাজে ব্যবহার করতো ইরফান তাও জানে মিনু। ভাই জোতা নিছেন কিতে? বেলি বাবিরে বাইরে আইবেন নাহি? তুই তোর কাজ কর, যা, আমি ফ্রেশ হতে চাই। কফিটা রুমে রেখে আসিস। আচ্ছা। ইরফান রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 10 মিনিট পরে কফির মগ হাতে বেলি রুমে ঢোকে। কফিটা মিনুই বানাতো, কিন্তু বেলি নামাজ শেষ করেই রান্নাঘরের দিকে যায় সে।
মিনু তোমার ভাই আসছে? হাই কোন সময় তো আইসে। রুমে গেছিল, আমি নামাজের মাঝে ছিলাম তাই উত্তর দিতে পারিনি। হাতের জুতাটাও দেখেন নাই? মানে? মানে হাতের ছোট বউ বাইরে গেছে, আপনার আইসা ডাকছে, আপনি সারা দেন নাই, তাই জুতা নিয়ে গেছিল বাইরেইতে। ও, কি আর করব, এসব তো পানি ভাত আমার কাছে। তুমি কি করো? কইলো কফি বানায় দিয়াইতাম। আচ্ছা যাও, তুমি নাটক দেখো, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। তখন বেলি কফি বানিয়ে নিয়ে যায়। সারা রুমে জায়গায় জায়গায় রুবি আর তার বরের ছবির ফ্রেম, দেয়ালে টাঙানো, বিছানার পাশে থাকা টেবিলে রাখা, সর্বত্র জায়গাতেই তাদের ছবি টাঙানো। নিজের বরের পাশে সতীনের ছবি। বুকের ভেতর আগুন জ্বললেও ঠোঁটে হাসিটা অবিচল। ভালোবাসার মাত্রা বেশি না হলেও অল্প তো আছে, সেখানেই জ্বালাটা বেশি। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়ে যায় আর দেখে বেলি দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। কিরে তুই? আপনার কফি। রাগ টেবিলে। বেলি চলে যেতে নিলে ইরফান বলে ওঠে, আজকে অফিসে অনেক চাপ ছিল, তোর জামার কাপড়ের কথা একেবারে ভুলে গেছে, কাল আনবো। আচ্ছা। রাত প্রায় 10টায় রুবি বাসায় আসে, কিছু শপিং ব্যাগে তার সাথে। ইরফানকে রুমে দেখে বলে, কখন এলে? 2 ঘন্টা হবে। ও, এত রাত করে ফিরলা? ফিরতেই পারি, বন্ধুদের সাথে ঘুরলাম, খেলাম, শপিং করলাম। ও, একটা নেকলেস কিনেছি। ভালো করেছ। তুমি খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও, তাহলে খেয়ে নাও, আমি খেয়ে আসছি। ভালো করেছ। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, ওকে? রুবি ওয়াশরুমে ঢুকে যাওয়ার পরে ইরফান ডাইনিং রুমে যায়। বেলি টেবিল সাজাচ্ছিল সেখানে। প্লেট দে একটা, আরেকটা সরা। রুবি আপু খাবেন না? না, খেয়ে আসছে ও। জি আচ্ছা। খেতে বসে যায় ইরফান। বেলি ভাত বেড়ে 2 রকমের ভাজি, মুরগির ঝোল সব সামনে এগিয়ে দেয়। ভাতে হাত দিয়ে বেলির দিকে তাকায় সে। পাশে দাঁড়িয়ে টুকিটাকি নাড়াচাড়া করছিল সে। বেলির হাতগুলো ইদানিং কাঁপে। তুই খাইছিস? পরে খেয়ে নিব। কোন পরে খাবি? আপনি খেয়ে যান, আমি আর মিনু খেয়ে নিব নে। আর কিছুই বলেনি ইরফান, চুপচাপ খেয়ে চলে যায় সে। রুমে গিয়ে দরজা আটকে দেয় ইরফান। পরদিন সন্ধ্যের পর ইরফান বাসায় এসে আগে বেলির রুমে যায়। বেলি তখন কোরআন শরীফে ইয়াসিন সূরা পাঠ করছিল। ইরফান রুমে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলি বলে ডাক দেয়। ইরফানের ডাকে এদিকে ফিরে যায় সে। কোরআন শরীফ বন্ধ করে মোনাজাত দিয়ে উঠে যায় বেলি। কিছু বলবেন? এই নে তোর কাপড়, আচ্ছা। সাথে স্নো আর তেলও রাখা আছে। শুধু জামার কাপড় চাইছিলাম, এত কিছু আনলেন যে? বানাবি কোথায় এগুলি? মিনুর কাছে দিয়ে দিব, ও সেলাই করে আনবে। আচ্ছা, তাহলে টাকাটা রাখ, সেলাইয়ের টাকা দিয়ে দিস। পরে চেয়ে নিব নে। রাখ এখন, পরে নাও থাকতে পারে। টাকাটা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় ইরফান। রুবি তখন পায়ের উপর পা তুলে ম্যাগাজিন পড়ছে। ইরফানকে দেখেই শুরু করে, ইদানিং কি ভালোবাসা বেড়ে গেছে নাকি? মানে? বাসায় এসে বরাবর ঘরে ঢুকে গেলে, তাই বলছিলাম আর কি। ওর জন্য কটা জামা কাপড় আনছিলাম, ওইগুলোই দিতে গেছে। বাহ বাহ, আবার জামার কাপড়ও আনো দেখি। এত কথা কেন বলতেছ রবি? কি এত কথা বললাম? তুমি কেন যাবো ওই ঘরে? হ্যাঁ, কেন যাবা? রবি, এই পুরো বাসাটাই আমার, ওকে? তো তাই বলে তুমি ওই শালির রুমে যাবা? রবি, বড্ড বেশি করছো কিন্তু। রুবির প্রচণ্ড পরিমাণ মেজাজ খারাপ লাগে। তার কথা হচ্ছে বেলিকে কিছুই দেওয়া যাবে না। ইনফ্যাক্ট সে একেবারেই বেলিকে বের করে দিতে চায়। রুবি বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও ইরফানের মনে বেলির জন্য মায়া দয়া আছে, আর যেটা তার একদম পছন্দ না। ইরফান যখন বেলিকে মারধর করে সেটা দারুণভাবে এনজয় করে রুবি। আর সে এমন কিছু কিছু কর্মকাণ্ড করে যার পুরো দায়ভার গিয়ে পড়ে বেলির উপরে। বেচারি সাধাসিধে মেয়েটাও বোবা হয়ে থাকে তখন। আমাদের সমাজে এমন কিছু নারী আছে যারা নিজেরা মেয়ে হওয়ার পরেও অন্য মেয়ের ঘর নষ্ট করে। এক বউ আরেক বউয়ের নামে উস্কানিমূলক কথা বলে, স্বামীর কান ভারী করে তোলে। এক সতীন অন্য সতীনের ছায়াও মানায় না, এমনকি ছেলে মেয়েদের মাঝেও হিংসার বীজ বপন করে দেয়।
বহু বিবাহ কিংবা পরকীয়া, নারীর অথবা পুরুষ, এইসব ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সমাজে অহরহ ঘটছে। আমরা একটু চিন্তা করলে দেখব আমাদের আশেপাশেও এইসব মানুষের অভাব নেই, যেখানে নারীরাই নারীদের শত্রু, যেখানে নারীরাই অন্য নারীর সম্ভ্রম লুণ্ঠনের চেষ্টায় মত্ত। আমার ব্যক্তিগত মতামত, একজন পুরুষ দ্বারা নারী ধর্ষিত হয় শরীরে, কিন্তু একজন নারী দ্বারাও আরেকজন নারী ধর্ষিত হচ্ছে, তা হচ্ছে মনে। যে ছেলেটা বিবাহিত জেনেও আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন, একবারও কি ভেবেছেন তার একটা বউ আছে, অথবা সে হতেও পারে সন্তানের বাবা? একজন মা যখন বাচ্চার টিউশন টিচারের সাথে পালিয়ে যায়, তখন কি সেই মায়ের মনে তার সন্তানগুলোর মুখ ভেসে ওঠে না? তার মনে কি এটা আসে না যে আমার স্বামী বহু কষ্টে থেকে আমাদের শখ আহ্লাদগুলো পূরণ করে? একজন পুরুষ ঘরে স্ত্রী রেখেও বাহিরে মেয়েদের সাথে লেপ্টে থাকে, তার কি ঘরে থাকা স্ত্রীকে মনে পড়ে না যে আমার বউটা তো আমার অপেক্ষাতেই আছে? রাত প্রায় 2:30। বেলির ঘুমটা ভেঙে যায়, শরীরটা অনেক ব্যথা তার। মারধরের ব্যথাগুলো ইদানিং রাত হলেই বাড়ে তার। নিচে মিনু ঘুমায়, আর খাটে বেলি। খাট বলতে শুধুই খাট, যাতে একটা তোষক আর একটা সস্তা বিছানার চাদর। একই স্বামীর স্ত্রী হয়ে সে পায় অবহেলা, অপর স্ত্রী পায় সুখ। রবির খাটে দামি ম্যাট্রিক্স, বেডশিট, কোনো কিছুর অভাব নেই, আর বেলির ঘরে তেমন কিছুই নেই। শরীরের ব্যথায় উঠে বসে বেলি। গলাটা শুকিয়ে গেছে তার, একটুখানি পানি খেলে ভালো লাগতো, সাথে একটা নাপা ট্যাবলেট খেলে যদি ব্যথাটা কমে। আস্তে আস্তে খাট থেকে নেমে ওষুধের পাতা থেকে ওষুধ নিয়ে দরজা খুলে ডাইনিং রুমের দিকে যায় সে। পুরো বাসাটাই অন্ধকার, তেমন কিছুই দেখতে পাচ্ছে না বেলি। তাও হাতড়ে হাতড়ে এগিয়ে গেছে টেবিলের সামনে। ওয়ালে হাত রেখে রান্নাঘরের লাইট জ্বালায় বেলি। রান্নাঘরের লাইট অন করে সামনে তাকাতেই বেলি আঁতকে ওঠে। ও মাগো, কে ওইদিকে? আসলে ইরফান তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। ড্রয়িং রুমে সোফায় বসে আরামসে কাজ করছিল ইরফান। এইভাবে হঠাৎ আলো দেখায় ভয় পেয়ে যায় বেলি। আর তাছাড়া এমনিতেও বেলির আত্মা ছোট, অল্পতেই ভয় পায় সে। বেলির হালকা চিৎকারে ইরফান তাকায় ওর দিকে। ল্যাপটপ রেখে ডাইনিং রুমের দিকে আস্তে আস্তে বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আয়, চিৎকার দাস কেন? আপনি এত রাতে এখানে কি করেন? তুই কি করস? একটু পানি খেতে আসছিলাম। ও, আমি কাজ করছিলাম। এত ঘামছিস কেন তুই? এমনিতেই। ইরফান দেখে বেলি তার ওড়নাটা বুকের মাঝে ভাঁজ করে সুন্দর করেই পড়ে আছে। রাতে শোয়াতে চুল খুলে শুয়েছে, তাই সেই চুল খোলা অবস্থাতেই আছে, তবে এলোমেলো। ইরফান চুলের দিকে নজর দিলে দেখে বেলির হাঁটু অবধি চুল। ইরফান যখন বেলির চুল দেখছিল তখন চুল পিঠ অবধি ছিল। এত বড় হয়েছে সে দেখেও নি, কারণ বেলি দিনের বেলায় মাথায় ওড়না 2 প্যাচ দিয়ে রাখে। আর ওই দিন মারার সময় বেলির চুল খোপা করা ছিল, তাই খেয়াল করেনি। ইরফান দেখছে বেলির জল থেকে পানি ঢালতেও লেট করছে, কারণ ওর হাতগুলো কাঁপছে। কালো দেখছিল ওর হাত কাঁপছে। ভালো করে ঢাল, পানি পড়বে তো। বেলি অতটাও ভরসা না, আবার একেবারে কালো না, উজ্জ্বল শ্যামলা রঙের অধিকারিণী সে। ইরফান বেলির ঘাড়ে নজর করে। সেই দিনের বেল্টের বাড়ির দাগ কালো হয়ে আছে তার ঘাড়ে। মুখটাও শুকনা, তবে গালের দাগগুলো ঝাপসা হয়ে গেছে। ইরফানের সামনে পানি খায় বেলি, আর ট্যাবলেটটাও। কিসের ওষুধ খেলে? গা হাত পা ব্যথা করতেছিল, তাই নাপা খাইলাম। ও, সেদিনের মারটা বেশি হয়ে গেছিল। মাথা গরম হয়ে গেলে কিছুই ঠিক থাকে না আমার। আমাকে মেরে হাত সুখ পেলে ক্ষতি কি? এত মার খেয়ে পড়ে থাকিস কেন? যাওয়ার জায়গা আছে? ডিভোর্স দিতে চাইতেছি, তা তো রাজি হোস না কেন? ডিভোর্স মানে কি বোঝস না? রুবি আপুর মতো ইংলিশে অনার্স না করলেও পেটে বিদ্যা আছে টুকিটাকি। ডিভোর্স মানে তালাক, এইটুকু বুঝি আমি। কিন্তু আমি চাই না আপনি আমায় ডিভোর্স দেন। আমি প্রয়োজনে বাসায় কাজ করেই খাবো। আপনার বাসায় তো কাজের লোকও লাগবে, আমিই তো আছি কাজের লোক হিসেবে। তবু ডিভোর্স দিয়ে না আমায়, আমিও সাইন করব না আর। বেলির আজকের কথাগুলো শুনে অনেকটাই অবাক ইরফান। যেই বেলি চুপচাপ পড়ে থাকতো, সেই বেলি এমন কথা বলবে ভাবেনি সে। ইরফান আবারও কথা বলা শুরু করে। রোজকার অশান্তি একদম ভালো লাগে না আমার। তাহলে তুই গ্রামে চলে যা। গ্রামে গেলে আব্বা কষ্ট পাবে, আর আমি তো অশান্তি করি না।
তুই করস না ঠিক আছে, কিন্তু রুবি করে, আর ভালো লাগে না আমার। রুবি আপু কিছু বললে আমাকে এসে মেরে যায়। জানেন তো, পাগলেও নিজের ভালো বুঝে, আর স্বামীর ভাগ পাগলেও দেয় না। একবার ভেবে দেখেন তো, আপনার হাতে কয়েক দফা মার খেয়ে তার উপর আপনাকে রুবি আপুকে দিয়ে দিয়েছি। আমি কেমন পাগল? আমি নিজেকে পাগল ভাবি না, কারণ আগেই বলেছি পাগলেও স্বামীর ভাগ কাউকে দেয় না। তাহলে আমি পাগল না, আমি হলাম বদ্ধ উন্মাদ। ঘুমিয়ে পড়েন। আজ ইরফান বেলির কথায় একদম স্তব্ধ হয়ে যায়। বেলি আজ প্রথমবার এতগুলো কথা বলেছে ইরফানকে। আসলে দেয়ালে পিঠ ঠেকে গেলে পিঠও তখন কথা বলতে শেখে। বেলি হেঁটে যাচ্ছিল, তখনই আটকায় ইরফান। শোন, হুম। তোর কি শরীর বেশি খারাপ? না, আমি ভালোই আছি। শরীর খারাপ থাকলে বল, আমি ডক্টরকে বলে ওষুধ এনে দেব। আমরা গরিব মানুষ, পীড়াই আমাদের ঔষধ। আপনি মারা ব্যতীত আমার রুমে হুঠার ঢুইকেন না। রুবি আপুর যা পছন্দের না তা কইরেন না আপনি। বেলি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বেলির নাক মুখ অনেকটাই ফুলা দেখাচ্ছিল। সোফায় বসে দুই হাত মাথায় দিয়ে নিচু হয়ে ভাবছে ইরফান। কি করবে সে? কেউই জানে না যে সে দুই বিয়ে করেছে, দুই জায়গায় দুই রকম। কামরাঙ্গি চরে সবাই জানে রহমান আলীর ছেলে তার বাবার কথায় এক গরিব মেয়ে বেলিকে বিয়ে করেছে, আর অন্যদিকে ঢাকায় সবাই জানে ইরফান আহমেদ বিয়ে করেছে, তবে তার বউ প্রভাবশালী এক ধনী লোকের মেয়ে রুবি ইয়াসমিন। দুই জায়গায় দুই রকম পরিচয় তার। আবার বেলির কথাও ভাবছে সে, এতটা মারধর না করলেও পারত বেলিকে। আর বেলিও যেমন মার শুরু করলে চুপ করে মার সহ্য করে যতক্ষণ না মার শেষ হয়। কিন্তু কি করবে ইরফান? রুবি এইভাবে কথা তাকে বলে, তার রাগ উঠে যায়। ইরফানের অবস্থা এখন দুই ফুল এক মালি টাইপ, আবার দুই নৌকায় পা দিয়ে চলার মতো। অবশ্য এটাও ভুল, ইরফান একজনকে নিয়েই আছে, সে হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী রুবি। তাহলে প্রথম স্ত্রী বেলির অস্তিত্ব কি তার জীবনে? প্রশ্ন হাজার, কিন্তু উত্তর একটারও নেই। উত্তরের কাগজটা শূন্য পড়ে আছে। ইদানিং অফিসে কাজের এত প্রেশার বেড়েছে যে বেচারা ইরফানের রাত দিন এক করে কাজ করা লাগে। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা নিয়ে আজকে এক সপ্তাহ ইরফান দৌড়াদৌড়ির মাঝে আছে। অন্যদিকে রুবি উড়াধুরা টাকা উড়াচ্ছে। সন্ধ্যায় বাসায় এসে চেঁচামেচি শুরু করে ইরফান। বহুত মেজাজ খারাপ তার। বাসায় এসে সরাসরি রুবির উপরে রাগারাগি করা শুরু করে সে। বেলি আজ নিজের ঘরেই আছে। উজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র, এশার নামাজ পড়বে বলে। আর ওই রুমে চিল্লাপাল্লা চলছে। রুবি, তুমি টাকা তুলছো? কিসের টাকা? কিসের টাকা মানে? আমার এটিএম কার্ড দিয়ে টাকা তুলো নাই? পুরো 25,000 টাকা উইথড্র করা হয়েছে আজকে। কি জানি, আমি তো জানি না, তুলিনি তো। কার্ড কোথায়? ড্রয়ারেই তো আছে। টাকা তুলবে কে তাহলে? রুবি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করে। আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম বেলি আসছিল রুমে, পরে দেখলাম বেলি বাহিরে গেছে, তারপর আমি ঘুমিয়ে গেছি। তাহলে এর মিনিং কি দাঁড়ায় ইরফান? তার মানে বেলি হতেই পারে, অসম্ভবের কিছু না। কিন্তু পিন নাম্বার জানবে কিভাবে? আরে আজব তো, আমরা তো কতবারই জোরে জোরে বলেছি, এতদিন সুযোগ পাইনি, আজ কাজে লাগিয়ে ফেলেছে। রুবি জানতো ইরফানের মেজাজ খারাপ থাকলে সে সব কথা বিনা বাজ বিচার না করেই হুটহাট সিদ্ধান্তে উপনীত হয়। তাই সে শুকনো পাতায় আগুনে চিরাঙ্গি দিয়েছে মাত্র, আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। ইরফান টাইটা খুলে সোজা বেলি রুমে যায়। বেলি তখন রুকু ছেড়ে দাঁড়িয়েছে মাত্র, অমনি বেলিকে টেনে নিয়ে সামনে দাঁড় করায়। আবার রুমে গেছিলি আজকে? ঝাড়ু দিতে। বাইরে গেছিলি কেন? এমনি গেছিলাম। এমনি এমনি গেছিস তুই? হু বলার সাথে সাথে বেলির গালে ঠাস করে চর বসিয়ে দেয় ইরফান। বেলি থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে যায়। ইরফান এবার এরও পাথারি শলার ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো বাড়ি দিচ্ছে বেলিকে। বেলি বুঝতেই পারছে না কোন অপরাধের জন্য তাকে মারা হচ্ছে। মা গো করে চাপা স্বরে আর্তনাদ করছে মেয়েটা। তোর সাহস হয় কিভাবে? মা গো। চুপ।
একদম চুপ। তুই কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিছিস? আমি জানি না কিছু, কসম আল্লাহর আমি কিচ্ছু জানি না। টাকা তুলে কি করছিস বল? টাকা তুলে কি করছিস বল? বল টাকা কাকে দিছিস? কিসের টাকা? এসব বলেন, কি বলেন এগুলো? চুপ, খবরদার মিথ্যা বলবি না, একদম মেরে ফেলবো তোকে। আমি তো সব কিনে এনে দিলাম, তুই কোন সাহস আমার রুমে ঢুকলি? চোর কোথাকার, যে ঘরে খাস ওই ঘরে চুরি করিস? আমি সত্যি বলছি, আমি এইসব করি নাই। আপনি শুনেন, আমি কিচ্ছু করি নাই। আজকে তোকে মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। এই বলে এলো পাথারি লাথি শুরু করে দেয় ইরফান। ধাক্কা দেওয়ায় খাটের কোণা গিয়ে মাথায় লাগে বেলির। হালকা ফেটে রক্ত বেরিয়ে আসে কপাল থেকে। সলার ঝাড়ু দিয়ে মারাতে হাতে আর গলার নিচে কয়েকটা সলার ভেঙে ঢুকে যায়। বেলি তখন চোখে মুখে অন্ধকার দেখছে। সেই সময়ই মিনু দৌড়ে আসে। ইরফানের মারার মাঝে দিয়েই বেলিকে জড়িয়ে ধরে মিনু। ভাই কি করতেছেন ভাই? থামেন থামেন। এই তুই সর সর এখান থেকে, আজকে ওকে মেরে ফেলবো। কেন ভাবি কি আছে? চুরি করছে, আমার খেয়ে আমার পরে আমার ঘরে চুরি করে। ভাই এসব কি কন আপনি? সর তুই, নয় তোকে বের করে দেবো বাসা থেকে। ভাই থামেন আগে, আর আমার থাকার ইচ্ছাও নাই। ওই চোর আমার রুম থেকে চুরি করছে, এত টাকা দিয়ে কি করছে? ভাই এসব কি কন? ভাবি টাকা পাইব কই থেকে? এটিএম কার্ড দিয়ে 25,000 টাকা তুলছে। আপনার মাথায় সমস্যা? এক থাপ্পড়ে গালের দাঁত ফালিয়ে দেবো বেয়াদব। কাজের মেয়ের মতো থাক। ভাই আমি কামের মেয়ে, আমি জানি। আপনি তো আমার থেকেও খারাপ। মিনু অনেক তর্ক বিতর্ক করে মিনু ইরফানের সাথে। তারপর মিনু অনেক রেগে যায়। বেলি ফ্লোরে শুয়ে আছে। এলি ভাবিরে ছোট ভাবি ডাইকা ঘরে নিয়ে পার্টি পাইছে। পরে ভাবি আইসা পড়ছে। পরে ঘর ঝাড়ু দিতে গেছিল, আমি বেলি ভাবিরে নিয়ে বাইরে গেছিলাম। বেশি দূর যাই নাই, তাও ভাবি বাসার নিচেই ছিল। আমি গিয়া ভাবির জামা কাপড়গুলো আনছি টেইলার্সের দোকান থেকে। এরপরে ছোট ভাবি বাহিরে গেছে গা, ফিরছে সন্ধ্যার আগ দিয়া। আসার সময় হাতে অনেকটি ব্যাগ ছিল। এবার তারে গিয়েছে গান, সে মিশা কথা কিলিগা কইছে বেলি ভাবির নামে। হেতিও তো বেলি ভাবিরা অনেক গালমন্দ করে থাপ্পড় মারে। তখন কিছু দেখেন না নি আপনি? হেতির কথায় এসে নির্দোষ ভাবিদের এমন ফিরাইতেছেন। চাইয়ে দেখেন ছোট ভাবি ঘরে বসে বসে তার মায়েরে এইসব কয় আর আসে। শোনেন ভাই, আমি গতর খাইটা খাই, আমার কামের অভাব পড়তো না। তাই আল্লাহ বললে একজন আছে উপরে, এটা মনে রাখেন। মিনুর কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এসব কি বলল মিনু? এত দ্রুত এতগুলো কথা কিভাবে বলে দিল মিনু? ইরফান ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ওই দিক মুখ করে পড়ে আছে বেলি। মিনু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে তা জানা ছিল না মিনুর। ইরফান নিচের রুমের দরজার কাছে যায়। রুবি তখন রিল্যাক্স মুডে ম্যাগাজিন পড়ছে। রুবির ধারণা ইরফান হয়তো আজ বেলিকে জনমকার মার মারছে। রুবি অনেক খুশি এতে। ইরফান রুমের মধ্যে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুবির দিকে। রুবির মুখে দারুণ খুশির ছাপ। এখন ইরফান বলা শুরু করে, তুমি যত ভালো মিথ্যা বলতে পারো জানা ছিল না তো? ইরফানের কথায় চোখ বড় করে তাকায় রুবি। ইরফানের মুখ থেকে এমন কথা আশা করেনি সে। মানে? টাকা খরচ করলে তুমি, নাম দিলে বেলির, কেন? কি সব বলো উল্টাপাল্টা? কার্ড তো বেলি নিয়েছে। তুমি বাসা থেকে বের হও নাই? একদমই না। তুমি আমাকে আর কত হিপোক্রিট বানিয়ে রাখতে চাও? দেখো ইরফান, অতিরিক্ত কথা বলা আমার পছন্দ না। দুপুরে বাসা থেকে বের হলে তুমি, ফুর্তি করলে তুমি, শপিং করলে তুমি, আর আমাকে একটা বানোয়াট গল্প শুনিয়েছ যে বেলি টাকা উইথড্র করছে। আমার নামে কান ভারী করে ওই মেয়ে। ওর সাহস কত বড়! আজ ওর খবর করে ছাড়বো আমি। খবরদার রবি, খবরদার। ওই রুমে যাব না, ব্লাডি মিথ্যাবাদী। ওই বেচারি তো মার খেয়ে চুপ করে পড়ে আছে মাটিতে, তবুও তোমার নামে একটা কথা বলেনি। আর তুমি আর তুমি আর তুমি রবি খুব ভালো করে জানো বেলিকে আমি সহ্য করতে পারি না। তাই তুমি ইচ্ছে করে ওকে আমার হাতে মার খাও, তাই না রবি? শ্যাট আপ, শ্যাট আপ ইউ ফুল। ইরফানের আর সহ্য হয়নি। রুবিকে খাট থেকে নামিয়ে ঠাঁটিয়ে এক চর বসিয়ে দেয়। বেয়াদব, অনেক সহ্য করেছে, আর না।
আমার টাকা পয়সাগুলো তুষের মতন উড়িয়ে আরেকজনের ঘরে দোষটা পাও? কেমন মেয়ে মানুষ তুমি? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তুললাম আমি হাত। কি করবে এখন? তোমাকে তো একটা চোট দিয়েছে মাত্র। আর তোমার গান কথা শুনে আমি গর্ধব যে ইচ্ছে মতো দিনের পর দিন বেরিকে টর্চার করেছে, তার বলে কিছু না, তাই না? মিস্টার ইরফান আহমেদ, তোমাকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি, আমিও এক বাপের মেয়ে না। তোমার মতো মেয়ে মানুষের থেকে কি আর করতে পারে? যাও, তোমার ধনী বাপের কাছে গিয়ে নালিশ করো, আর আমার নামের বিচার সভার আয়োজন করো। যাও। অবশ্যই যাব। তোমার আর ওই থার্ড ক্লাস মেয়ের রাতের ঘুম যদি আমি হারাম না করি, আমার নামও রুবিনা। এইসব বলে রুবি বাসা থেকে বের হয়ে যায়। রাত প্রায় 10:30 বাজে। এত রাতে একা একা বের হয়ে যায় রুবি। গন্তব্যস্থল বাপের বাড়ি। আজ এই প্রথম ইরফান তার কথা আমলে নেয়নি, উল্টো তাকে চর মেরেছে। এইটা তার সহ্য হয়নি। ইরফান অনেক বদমেজাজি ছেলে, তার অল্পতেই মেজাজ বিগড়ে যায়। খাটের উপরে বসে পড়ে ইরফান। মাথা পুরো হ্যাং হয়ে আছে তার। স্যালারি যা পায় তার বেশি অর্ধেকটাই রুবি খরচ করে। সেভিংস হতেও হয় না। আজ একসাথে 25,000 টাকা তোলায় তার মাথা গরম হয়ে গেছে। হুট করে বেলির কথা মনে পড়ে যায়। সেই দিন রাতে বলেছিল গা হাত পা ব্যথা করে তার, কিন্তু আজ এলো পাথারি লাথিগুলো মেরেছে ইরফান। তার জানা নেই মেয়েটা কি অবস্থায় আছে এখন। অফিস থেকে এসে চেঞ্জও করেনি সে। স্থির হয়ে বসে থাকতে না পেরে বেলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মিনু তখন হাত পা টিপি দিচ্ছিল বেলির আর কাঁদছে। ভাবি, ও ভাবি, ভাবি গো, কথা কর না কে? ও ভাবি, ভাবি এদিকে ফিরেন। শালার মাতারি বাইর কইরে দেই ছাই, এদিকে ফিরেন ভাবি। মিনু ঘুরিয়ে দেয় বেলিকে। উল্টো পাল্টা লাথি দেওয়ায় পুরো শরীর নিথর হয়ে আছে বেলির। হয়তো শরীরের যন্ত্রণার জন্যই চুপ করে চোখ বন্ধ করে আছে বেলি। মিনু হু হু করে কেঁদে দেয় আবারও। কেমন কইরা ফিডাইছে, আরে শলাডি কেমনে ঢুইকা গেছে ভাবি, ও ভাবি। পরে মিনু আস্তে আস্তে করে হাত আর গলা থেকে শলার মাথাগুলো বের করে দেয়। বের করার সময় ব্যথায় কুকিয়ে ওঠে বেলি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। বেলির কুকিয়ে ওঠার আওয়াজে পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। মেয়েটা কতটা কষ্টে আর ব্যথার পরে এইভাবে আর্তনাদ করে উঠতে পারে। ইরফান যে কতটা মনুষ্যত্ববিহীন পুরুষ সে এখন উপলব্ধি করতে পারছে। মিনু গরম পানি আনতে যাবে বলে দরজার কাছে যায়, তখনই ইরফানকে দেখে। এমনি কেউ কাউরে ফিডায়নি ভাই, ভাবি কাউরে কিছু কয় না, ঘরের কোনায় মধ্যে ফইরা থাহে, হের ফরে এমনি ফিডাই তালে। মইরা গেলে একদিন বুঝবেন ভাই, দেখেন আমি কইলাম তো, বুঝবেন একদিন আপনি। এইটা বলে মিনু রান্নাঘরে চলে যায়, আর ইরফান দরজা থেকেই বেলির দিকে তাকিয়ে আছে। হাতের কয়েকটা জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত, কপালটাও ফুলে রক্তগুলো শুকিয়ে আছে। বেলি তখনও চুপ করে দম খিটে শুয়ে আছে। রান্নাঘর থেকে পানি নিয়ে আসে মিনু। ইরফান তখনও দাঁড়িয়ে আছে সেখানে। মিনু গরম পানি রেখে দরজার কাছে এসে দাঁড়ায়। ভাই আপনি যান, ফ্রেশ হয়ে নেন, আমি ভাবির গাডা মুইচ্ছা দিয়ে খাবার দিমুনি। ওর কি বেশি খারাপ লাগে? তাহলে ডক্টরকে খবর দিই। না থাক, ডাক্তারের জিগাইলে কি কইবেন আপনি যে বউরে ফিরাইছেন? মানুষ জানাইয়া কি লাভ ভাই? আমি ভাবিরে মালিশ করে দিমুনি, আপনি জানি হান থেকে। মিনু দরজা বন্ধ করে দেয়। ইরফান মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিজের রুমের দিকে পা বাড়াতেই বেলির রুম থেকে আর্তনাদ ভেসে আসে। ও মা গো, ভাবি বেশি ব্যথা করে? মিনু ডইলো না, আর পানি দিও না জলে। ভাবি রক্ত গেলা মুইসা দেই। ও মা, মিনু আসতে। আচ্ছা ভাবি। মা, ভাবি এত মায়ের আপনি কেমনে সহ্য করেন? ব্যথা ফাউনের পরেও এমনি খিট্টা থাকেন কেমনে? ইরফান আর দাঁড়ায়নি সেইখানে, সোজা রুমে চলে আসে। এসে কিছুক্ষণ পায়চারি করে, আর তারপর কি যেন ভেবে দেয়ালের মধ্যে জোরে নিজের হাত দিয়ে একটা ঘুষি মারে ইরফান। এতটা নির্দয় সে
কবে থেকে হয়েছে, তাও শুধু বেরির সাথে? কেন? কিছুক্ষণ পর ওয়াশরুমে যায় ইরফান। শার্টের বোতামগুলো খুলে শার্টটা খুলতে যাবে, অমনি শার্টে লেগে থাকা ছোট্ট একটা জিনিসে নজর যায় ইরফানের। ছোট্ট আর চিকন একটা কানের বাউজি। বাউজিটা হাতে নেয় ইরফান। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ে তার বেরির কানে সেই দিন এমন দুল দেখেছিল সে। বেরি যখন রাতে পানি খেতে আসছিল, তার মানে আজকে মারার সময় হাত পা ছুঁড়তে গিয়ে বাউচির হুক খুলে গিয়ে তার শার্টের মধ্যে আটকে যায়। ভাবতেই চোখ বন্ধ করে নেয় ইরফান। এতটাই নির্দয়ের মতো মেরেছে সে বেরিকে। কে জানে কানের কোনো ক্ষতি হয়েছে কি না। সাবান নিয়ে রুমে আসে ইরফান। ক্ষুধাও লাগছে ভীষণ তার, কিন্তু বেলি কি খাবার দিবে টেবিলে? তার কিছুক্ষণ পরই মিনু এসে ডাক দেয়। ভাই আসেননি? হ্যাঁ মিনু, আয়। ভাই খাবার দিছি, আসেন। যা, আসছে। মোবাইলটা চার্জে দিয়ে ইরফান খেতে যায়। টেবিলে সব খাবার সাজানো, কিন্তু তবুও কেন জানি ইরফানের ভালো লাগছে না। মিনু টেবিলটা সাজিয়েছে ঠিকই, কিন্তু বেলির মতো না। মিনু, যে ভাতের বোর্ডটা এদিকে দে। নেন ভাই। জুঠা ফালানোর প্লেট কই? দেই নাই, কই আর দিলে? আনতাছি। মিনুকে বলে সব করায় ইরফান। এক প্রকার বিরক্ত হয়ে গেছে সে। এইভাবে বলে বলে করানো যায় নাকি? বেলি হলে সব করে রাখতো। মনে মনে ভাবছে আর খাচ্ছে ইরফান। ভাবি ঘুমায় গেছে, আমি আর খামো না। ইরফান কয়েক লকমা খেয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। অন্যান্য দিন তৃপ্তি নিয়ে খায় সে, কিন্তু আজ তার খাবার মনে হয়েছে গলা দিয়েই নামছে না, তাই দ্রুতই উঠে যায় সে। মিনু সব গুছিয়ে নিয়ে বেলি রুমে চলে যায়। রাত প্রায় 4টার বেশি বাজে। ইরফানের চোখে ঘুম নেই। বারবার বেলির মুখটা ভেসে আসছে তার চোখের সামনে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রুবি যে চলে গেছে তাতে তার কোনো মাথা ব্যথাই ছিল না। সে এই পাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুম আসছে না। টেবিলের উপরে থাকা বেলির কানের ছোট্ট দুলটা নজরে যায় তার। দুলটার দিকে তাকিয়ে আছে সে পলকহীন চোখে। কিছুই বুঝতে পারছে না সে। কেন এতটা অত্যাচার করে সে বেলির উপরে? আর বেলি কেন মার খেয়েও পড়ে আছে তার কাছে? চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছিল তখন। ইরফান বুঝে যায় পুরো একটা নির্ঘুম রাত পার করলো সে। ফজর নামাজের আজান পড়ে গেছে। নিশ্চয়ই বেলি এখন উঠবে, কারণ এর আগেও একদিন সে দেখছে বেলি ফজর নামাজ আদায় করার কোরআন শরীফ পড়ে। ইরফান বিছানা থেকে নেমে স্যান্ডেল জোড়া পরে নিয়ে রুম থেকে বাইরে যায়। বেলির রুমের দরজা খোলা। অন্যান্য দিন তো দরজা আটকানো থাকে, আজ খোলা কেন? আর আজ বেলি উঠে নাই? প্রশ্নগুলো কৌতূহল জাগায় ইরফানের মনে। পরে ভাবে এই কাজ মিনুর। মিনু অনেক ভুলভাল কাজ করে থাকে, হয়তো দরজা দিতে ভুলে গেছে মেয়েটা। ইরফান বেলির রুমের দরজার সামনে আসে। নিচে মিনু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর খাটের উপরে বেলি এপাশ ফিরে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। ড্রিম লাইটের আলোতে সব কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় 5টা বাজে। আজ বেলি উঠে নাই কেন নামাজ পড়তে? প্রশ্নটা বারবার মনে খচখচ করছিল ইরফানের। আগের বারও তো মার খেয়েও নামাজ পড়তো, তাহলে আজ কেন পড়লো না? ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায় ইরফান। চুপ করে শুয়ে শুয়ে বেলি কেন নামাজ পড়তে উঠলো না সেই কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে বলতেই পারেনি ইরফান। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ইরফান। অফিসে তাড়াতাড়ি পৌঁছতে হবে তাকে। প্রজেক্ট নিয়ে সারাক্ষণই ব্যস্ত সে। তার উপর মহল থেকেও অনেক চাপ আসছে তার। কিন্তু নাস্তা কি পাবে সে? বেরি যদি নাস্তা না দেয়? এসব ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের কাছে যায় সে। অবাক হয়ে তাকিয়ে আছে টেবিলের দিকে ইরফান। আগের মতো করে সব সাজানো আছে টেবিলে, ঠিক যেমন বেরি সাজায় তেমনটাই আছে। রান্নাঘরের দিকে হালকা উকি দেয় সে। দেখে সেখানে মিনু আর বেরি দাঁড়িয়ে আছে। সেই আগের মতো মাথায় ওড়নাটা 2 প্যাচ করে পরা।
পরোটা, ডিম ভাজি, গাজর আর আলুর মিক্স ভাজি, জুস সহ সব কিছু দেওয়া আছে টেবিলে। ইরফান মোবাইলটার ঘর থেকে টেবিলে বসে পড়ে। মিনুর হাত দিয়ে চা পাঠিয়ে দেয় বেরি, তবুও নিজের সামনে যায়নি। ভাই আপনার চা। রাখ। মেনু দিয়ে চলে আসে। ইরফান আরও একবার রান্নাঘরের দিকে তাকায়, দেখে বেলি ওই দিকে মুখ করে রান্না করছে। ইরফান আর কিছু না বলেই খেয়ে চলে যায়। ইরফান চলে গেলে বেলিও সব কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে যায়। অন্যদিকে অফিসে বসের কাছে ইচ্ছা মতো ঝাড়ি খেয়েছে ইরফান। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা অনেক জরুরি, আর এর সাথে জড়িয়ে আছে ইরফানের প্রমোশন। বাসায় এত সমস্যার কারণে বেচারা কাজ ঠিকমতো করতে পারেনি বলে বস ছেড়েছে। বসের কেবিনে থেকে এসে নিজের কেবিনে বসে পড়ে ইরফান। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসে। ইরফান ফোন রিসিভ করার পর একজন ভদ্র মহিলার কণ্ঠস্বর শোনা যায়।